এবার আওয়ামী লীগ বিএনপি মিলে দুপুরে সমন্বয়কদের গরুর মতো পিটাচ্ছে। এইদিকে ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি করলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই যে শুনেন অফিস সাহেব, আপনি ক্রিটিসাইজ করে কথা বলবেন না। এটা গোপালগঞ্জ, এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে না, ইনশাল্লাহ পারবে না, কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা। আমরা কিন্তু দল আজ হোক না হোক, কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসবো, তখন কিন্তু আমরা ইন্দুরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এনসিপির সমন্বয়করা তারা বেসুমার লুটপাটে জড়িয়ে গেল। যে জুলাইটা এত জনপ্রিয় ছিল সেই জুলাইকে অজনপ্রিয় করলো। কেন তোমরা না জুলাই নিয়ে আসলা? তাহলে তোমাদের দ্বারা আমরা কেন কষ্ট পাচ্ছি? দেশে খুব একটা যে শান্তি রয়েছে, খুব একটা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না। 16 তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড। দর্শক আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন এবার নিশ্চিত এবং এনসিপি ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনে নেমেছেন, সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই পিটাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে কি কি চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে চলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, শুধু এটাই বলবো, আওয়ামী লীগ বিএনপি এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সমন্বয়ক থেকে হয় এনসিপি দলটির উপর। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন। আমরা জানতে পেরেছি আগামীকাল একটি এনসিপির সমাবেশ রয়েছে রাঙ্গামাটিতে। আমি এনসিপি নেতা কর্মীদেরকে বলতে চাই, আপনারা সমাবেশ করবেন, এটি আপনাদের সাংবিধানিক অধিকার। কিন্তু কিছুদিন আগে রাঙ্গামাটি জেলায় যে এনসিপির কমিটি দিয়েছে, সেই কমিটিতে দেখতে পেয়েছি যারা 17 বছর আমাদেরকে আওয়ামী লীগের ছায়া তলে বিভিন্ন ভাবে হয়রানি করেছে, তারাই কিনা এই কমিটিতে স্থান পেয়েছে। সাথে বন্ধুগণ, কালকে যারা এনসিপি সমাবেশ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, সুশৃঙ্খল ভাবে সমাবেশ করেন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। যদি আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে নিয়ে যদি সমাবেশ করেন তাহলে আমরা প্রতিহত করবো সংগ্রামী সাথে বন্ধুগণ। রাঙ্গামাটিতে কারা আওয়ামী লীগ করেছে, কারা বিএনপি করেছে, কারা জামাত করেছে, কারা এখন এনসিপি করছে, আমরা সবই চিনি। কিন্তু সাবধান করে দিলাম, আওয়ামী লীগ নিয়ে রাঙ্গামাটির বাড়িতে কোনো প্রোগ্রাম হবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনাদের সমাবেশে এমন এমন মানুষকে দিয়ে বক্তব্য দেওয়ান যারা কিনা অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তি করে কথা বলে। তাদের এই কটূক্তি করে কথা বলার একপথে তাদেরকে কে দিয়েছে? আজকে সালাউদ্দিন আহমেদকে নিয়ে ওনারা যে আজকে কুড়িচিপূর্ণ বক্তব্য করেছেন, তার জন্য রাঙ্গামাটিতে আপনারা ডারবিন আসিফকে এই সমাবেশে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকল নেতা কর্মীদেরকে বলবো, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, কেউ যেন কুড়িচিপূর্ণ বক্তব্য না করে, এবং আগামীকাল যেটা এনসিপির প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম তারা শান্তিপূর্ণভাবে সফল করবে, তাতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, ছাত্র দলের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমানকে নিয়ে আপনারা কোনো কটূক্তি করবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনারা কোনো বিরূপ মন্তব্য করবেন না। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আপনারা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না। আপনারা আপনাদের সমাবেশ চালিয়ে যান, তাতে আমাদের কোনো আপত্তি বা বাধা নাই। এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতনের আন্দোলনে সর্বোচ্চ বিএনপির নেতা কর্মীরা মাঠে সক্রিয়ভাবে ছিল। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাই জুলাই করিস না, জুলাই একা কারো বাবায়ের না। জুলাইয়ের আন্দোলন সারা বাংলাদেশের জনগণ, সাধারণ শিক্ষার্থী সহ এই বাংলাদেশের আপামর জনগণের ফসল হচ্ছে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আরো বলতে চাই,
কিছুদিন আগে এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় এই জুলাইকে বিক্রি করে এনসিপির একটি পার্টি তৈরি করেছে। সে এনসিপির একটি রাঙ্গামাটি জেলায় কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে আপনারা সকলে দেখেছেন এই এনসিপির যে প্রধান সমন্বয়ক সে কে? আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি হরতাল, আজকে সেই হরতাল হওয়ার কথা, সেই হরতালকে কেন্দ্র করে সারা দেশে কি পরিস্থিতি তৈরি হয় সেরকম এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা সাধারণ মানুষের মধ্যে রয়েছে। যদিও সরকারের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি, ঘোষণা, আলোচনা এগুলো শোনা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই আলোচনা নেই। সাধারণত কোনো হরতাল, অবরোধ এরকম কর্মসূচি ঘোষণা হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়, এই ক্ষেত্রে সেটাও পাওয়া যাচ্ছে না। তার মানে কি সবাই ধরেই নিয়েছে যে এটা একটা অকার্যকর ঘোষণা, এই ঘোষণাতে কোনো কাজ হবে না। কিন্তু আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর চেষ্টা করেছে এই হরতালকে কেন্দ্র করে। এবং গতকালকে আমরা দেশের একাধিক জায়গায় গাড়ি পোড়ানোর ঘটনা দেখেছি, মশাল মিছিলের ঘটনা দেখেছি। নারায়ণগঞ্জে মশাল মিছিলের একটা ভিডিও আমার চোখে পড়েছে। গত রাতে পল্লবীতে একটা গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে। সেই গাড়ি কারা পুড়িয়েছে সেটা একটা আলোচনার বিষয় হতে পারে। অনেকে বলছেন যে এটা আওয়ামী লীগ করেছে, অনেকে আবার বলছেন যে এটা এনসিপির নেতারা কক্সবাজারে বিএনপির নেতাদের বিরুদ্ধে যে কথাবার্তা, নগ্ন কথাবার্তা বলেছে তারই প্রতিক্রিয়া এখানে দেখা গেছে। এরকম অনেক আলোচনা রয়েছে। অনেক আলোচনার মাঝে প্রকৃত ব্যাপারগুলো কি ঘটে এখন সেটাই দেখার বিষয়। আমাদের প্রত্যাশা শুধু থাকবে যে কোনো অরাজক পরিস্থিতি যেন তৈরি না হয়। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে যথাযথ কার্যকর ভূমিকা পালন করবে, যদিও তাদের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই, সেটা তাদের রুটিন ওয়ার্ক, সেটা করবেই। সেই আলোচনা যেমন রয়েছে তেমনি একটা আলোচনা রয়েছে যে আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা, শোনা যাচ্ছে যে গোপালগঞ্জের যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনা সরাসরি নাকি শেখ হাসিনার নির্দেশে এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সমন্বয়ে ঘটনাটা ঘটেছে। এরকম প্রচারণা আমরা বিভিন্ন দিকে দেখছি। হরতালের এই ঘোষণা এবং এর সমন্বয়, এর টেক কেয়ার, এটা কোন নেতা কোথায় থেকে করছেন সেটা খুব একটা কিন্তু প্রচার হয়নি। খুব একটা প্রচারের ব্যাপারে আমরা কোনো কর্মসূচিও আমরা দেখিনি আওয়ামী লীগের। এরই মাঝে যেটা ঘটেছে, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে কোটালীপাড়ার ওসিকে ফোন দেয়া বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান, এরকম পরিচয়ে কোটালীপাড়ার ওসিকে ফোন দেয়া, হুমকি দেয়া, এরকম একটা ভিডিও ভাইরাল হতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ঘটনাগুলো ঘটছে এবং ঘটনাগুলো অভিযোগ করছে তারা যে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপরে রাতের আধারে নিপীড়ন চালাচ্ছে, গণহারে গ্রেপ্তার করছে, দিনের বেলায় টহল দিচ্ছে, রাতের বেলায় অভিযানের নামে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, যে কারণে কোনো পুরুষ মানুষ বাড়িতে থাকতে পারছে না, এমনকি 12-14 বছরের শিশুরাও রক্ষা পাচ্ছে না। এরকম প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি। এই আলোচনাগুলো যখন চলছে তখন আর একটি আলোচনা ডালপালা মেলেছে। অনেকদিন থেকে শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব কার কাঁধে যাওয়া দেয় আওয়ামী লীগের মূল নেতৃত্ব থেকে। সেই আলোচনায় অনেক নামই বিভিন্ন সময় আলোচিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম যেমন আলোচিত হয়েছে, সাবির হোসেন চৌধুরীর নাম আলোচিত হয়েছে, শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, তার নাম আলোচিত হয়েছে, নারায়ণগঞ্জের মেয়র কিছুদিন আগে যাকে গ্রেপ্তার করা হলো সেলিনা হায়াত আইফি, তার নাম আলোচিত হয়েছে। নতুন করে আলোচনায় যে দুটি নাম শোনা যাচ্ছে, যে দুটি নাম চতুর্দিকে বিভিন্নভাবে বিভিন্নজন আলোচনার চেষ্টা করছেন যে এই দুজনের একজন যদি দায়িত্ব নেন তাহলে আওয়ামী লীগের এই দুর্দিনে কাণ্ডারির ভূমিকা পালন করতে পারেন। একজন বাংলাদেশের 72-এর সংবিধান প্রণেতা এবং আওয়ামী লীগ থেকে চলে যেয়ে গণফোরাম করার নেতা, বাংলাদেশের সব থেকে নামি দামি আইনজীবী ব্যারিস্টার কামাল হোসেন। কামাল হোসেনের নাম আসছে, যদিও কামাল হোসেন শারীরিকভাবে কতটা সক্ষম সেটা একটা বড় বিষয়। তিনি সাধারণত এখন বিভিন্ন জায়গায় গেলেও সেটা তাকে হুইল চেয়ারে যেতে দেখা যায়। আরেকজনের নাম আলোচিত হচ্ছে, তিনি বাঘা সিদ্দিকী হিসেবে মুক্তিযুদ্ধের সময় পরিচিত বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনিও আরেকটি দল করেছেন, কৃষক শ্রমিক জনতা লীগ। সেই দল থেকে ছেড়ে এসে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন কিংবা নিলে কেমন হয়, এই আলোচনাগুলো আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী কিংবা সমালোচকরা বিভিন্নভাবে বিভিন্ন দিকে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে এই আলোচনাগুলো চলছে, এই আলোচনাগুলো ছড়িয়ে পড়ছে। যদি কামাল হোসেন আওয়ামী লীগের দায়িত্ব নেন, তার শারীরিক সক্ষমতা আমার মনে হয় নেই, তার গ্রহণযোগ্যতা রয়েছে, সর্বজন গ্রহণযোগ্যতা রয়েছে এবং সরকারের মধ্যেও এক ধরনের গ্রহণযোগ্যতা তার রয়েছে।
কিন্তু আওয়ামী লীগ থেকে যেভাবে অনেকটা অপমানজনকভাবে তার বিদায় হয়েছিল, সেই বিদায়ের পর তিনি এই সিদ্ধান্তে যাবেন কিনা সেটা ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি এই দায়িত্ব গ্রহণ করতে চাইবেন না, আমার তাই মনে হয়। বঙ্গবীর কাদের সিদ্দিকী তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে হয়তো তিনি দায়িত্ব গ্রহণ করবেন, কারণ 5 আগস্টের পরে তার অ্যাটিটিউড, কথাবার্তা, তার মুভমেন্ট সব কিছুতেই মনে হয়েছে যে তাকে প্রস্তাব করা হোক আওয়ামী লীগের দায়িত্ব আপনি নেন, তাহলে তিনি খুশি হবেন এবং সাগ্রহে তিনি রাজি হয়ে যাবেন। তার অ্যাটিটিউডে মনে হয়েছে, ভেতরের কথা ভিন্ন হতেই পারে। কিন্তু কাদের সিদ্দিকীকে দায়িত্ব দিলে, আওয়ামী লীগের পুনর্গঠনের দায়িত্ব যদি দেওয়া হয়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অন্যান্য নেতারা মেনে নেবে কিনা, তাকে গ্রহণ করবে কিনা, যেহেতু ভিন্ন দল করেছিলেন তিনি, দল থেকে চলে গিয়েছিলেন, এই ব্যাপারগুলোও রয়েছে। আমার মনে হয় যে আওয়ামী লীগের তৃণমূলের যারা নেতাকর্মী তারা এখনো মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেতৃত্ব তারা মানতে চান না, এরকম অবস্থাতেই আওয়ামী লীগ রয়েছে। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনার পক্ষে আগামী 5-7 বছর পরে আওয়ামী লীগের কাণ্ডারি হয়ে, আওয়ামী লীগের হয়ে নির্বাচন করা কিংবা নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনা করা, আওয়ামী লীগকে নতুন করে পুনর্গঠন করা, শারীরিকভাবে সেই সক্ষমতা তার রয়েছে কিনা সেটাও একটা বড় বিষয়। আবার শেখ হাসিনা প্রশ্ন আসে যে শেখ হাসিনার যদি না থাকে তাহলে সঙ্গত কারণেই সেই প্রশ্ন আসে ডক্টর কামালের কিভাবে থাকে, কাদের সিদ্দিকীর কিভাবে থাকে, কারণ ডক্টর কামাল শেখ হাসিনার চাইতে বয়সে অনেক বড় এবং কাদের সিদ্দিকী মানে কাছাকাছি বয়সের, সুতরাং এই ব্যাপারটাও যুক্তিতে আসবে। সব কিছুই চলছে, কিন্তু এর কোনো সুরাহা কিংবা এর কোনো শেষ ফুল স্টপ কোথায় সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে বিভিন্ন দিকে আলোচনা করছেন, বিশেষ করে আওয়ামী লীগের যারা অনলাইনে যারা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, তারা বিভিন্নভাবে এই আলোচনাগুলো উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আদতে কি হচ্ছে আমরা জানি না, হয়তো হওয়ার পরে, ঘটার পরে আমরা জানতে পারবো। প্রিয় দর্শক মন্ডলী, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মন্ডলী, দেশের অবস্থা খুবই ভয়াবহ, রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত। এর মধ্যেই এই সমন্বয়কদের উপর নানানভাবে হামলা চালানো হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। প্রিয় দর্শক শ্রোতা, সমন্বয়কদের শেষ রেওয়া হবে না, কারণ আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন। আজকের এই ভিডিওতে যেসব কথা শুনতে পারলেন, এগুলো সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হবে কোনো আপডেট নিউজ দিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।